আমাদের আজকের বিষয় শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার। আমাদের সঙ্গে আছেন লেখক, কলামিস্ট ও সাংবাদিক মোস্তফা কামাল এবং সাবেক কূটনীতিক সাকিব। আজকে আমি চিফ প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্য কিছু অংশ উল্লেখ করতে চাই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন তাকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক তৎপরতা চলছে এবং দেশে ফেরানো গেলেই তাকে গ্রেফতার করা হবে, তার জামিনের কোনো সুযোগ নেই। ভারতীয় সংবাদ মাধ্যমেরও বেশ কয়েকটি খবর আছে, আমি সেগুলো উল্লেখ করতে চাই। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ বা অস্থিরতা তৈরি করতে পারে। দলীয় নেতাকর্মীদের উপর যে চাপ রয়েছে তা কাটিয়ে উঠতে এবং আসন্ন নির্বাচনের আগে দলকে পুনর্গঠিত করতেই তিনি দলবলসহ আদালতে আত্মসমর্পণের এই আইনি ও রাজনৈতিক পথ বেছে নিচ্ছেন। আরেকটি খবর, ভারতের গণমাধ্যমগুলো শেখ হাসিনার এই পদক্ষেপকে একটি বড় রাজনৈতিক চাল হিসেবে দেখছে। আপনার কাছে কি মনে হয় আসলে রাজনৈতিক চাল? আপনি যে কয়েকটা তথ্য এখানে উল্লেখ করেছেন প্রত্যেকটা সত্য, 16 আনা সত্য। সত্যই কারণে বাংলাদেশের রাজনীতিতে সকালে যেটা সত্য, দুপুর নাগাদ যদি সেটার মধ্যে একটু ত্রুটিও থাকে, সন্ধ্যা নাগাদ আবার ওইটাই সত্য। যেখানে শেখ হাসিনাকে ধরে আনার বিষয়ে সরকারের ব্যাপক আয়োজন, ব্যাপক প্রস্তুতি, সেখানে শেখ হাসিনা স্বয়ং নিজে আসতে চান। তার মানে তো এক সুন্দর ভালো বোঝাপড়া, ধরে আনার তো আর দরকার নেই। তো আবার কখন আসতে চান? এর আগ পর্যন্ত বলছিলেন যে কোনো সময়, হুট করে বা চট করে। তারপরে ডিসেম্বর, এবার ডিসেম্বর একদম দিনক্ষণও তিনি দিয়ে দিচ্ছেন। তারপর অনেকে বলছে কেন ডিসেম্বর, কেন আজকাল নয়? কেন সেটাই আগস্টে নয়? আগস্ট অত্যন্ত স্পর্শকাতর মাস। তো আবার কতগুলো কথা আছে আপনার বা আমার বলার অপেক্ষা রাখে না, যে বৃষ্টি এলে রাস্তাটা ভিজে যাবে। এটা বলা লাগে আপনার? রাস্তা আসলে তো এটা ভিজবেই। বৃষ্টি আসলে কেউ যদি জোর করে বলে, আমাদের আলেমদের মধ্যে প্রবণতা আছে যে যারা রোজা আছেন তারা ইফতার করবেন, বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহর কিচ্ছু নাই। যিনি রোজা আছেন তিনি সন্ধ্যায় ইফতার করবেন। তো শেখ হাসিনা আসলে তো গ্রেপ্তারি হবেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা, গুরুতর মামলা। তার জামিনের কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আবার এটা হচ্ছে আগাম কথা। কারণ বাংলাদেশে আমরা দেখেছি, ঘটনা উল্লেখ নাই করি, ব্যক্তি উল্লেখ নাই করি, যাতে কারো মধ্যে মিশ্র প্রতিক্রিয়া না হয়, রাজবেশে এখানে আসার দৃষ্টান্তও আছে। কিন্তু এসে আত্মসমর্পণ করে আইনকে মোকাবেলা করা, এই জিনিসটা এখনো অবশিষ্ট আছে বাংলাদেশে। তো সেটা হতেও পারে। আবার তিনি কে? তিনি যেনতেন একজন না, আওয়ামী লীগের সভানেত্রী। এত বড় একটা দল, কে তাকে পছন্দ করলো, কে আওয়ামী লীগকে অপছন্দ করলো, এটাও ম্যাটার করে না। এই দলের কর্মীরা তাদের মতো করেই কিন্তু চলে। আপনি খেয়াল করেছেন আজ পর্যন্ত শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বাদে দেন, একদম নিচের গোরান টেম্পো লীগের সভাপতি ধরেন, বা কাঁঠাল বাগান ঢালের বৈঠা লীগের সেক্রেটারি ধরেন, বলছে একজনও যে আমরা কোনো ভুলভ্রান্তি করেছি বা আমাদের কমিটি হ্যাঁ বলেছে আমাদের কোনো ভুল হয়েছে না। অর্থাৎ চিন্তার জগতে তারা কিন্তু এক আছেন। অতএব শেখ হাসিনাও ভালো করে বোঝেন যে এদেরকে কি বলতে হবে, কি বললে তারা 32 নম্বরের দিকে ছুটবে। আবার ছুটে যদি দুই একটা সিস্টেম লসে পড়ে যায়, কেউ ইন্তেকালও করেন, এতে আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিকভাবে লোকসান হয় না, বরং আইটেম যোগ হয়। আমি যেটা বলছি শুনতে কারো কারো খারাপ লাগবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। এর আগেও এক দফায় বোধহয় 32 নম্বরের দিকে পাঠানো হয়েছিল, একবার বোধহয় 0 পয়েন্টে পাঠানো হয়েছিল, কিছু কর্মী মার খেয়েছে। তো কর্মীদের আবেগ উৎকণ্ঠাটা এমন পর্যায়ে, তারা ওই সামান্য মার খাওয়াকে সওয়াবের কাজে মনে করে, যে দলের জন্য একটু অবদান রাখতে পেরেছি। এখন শেখ হাসিনা বাংলাদেশের আগামী রাজনীতিতে তিনি অবশ্যই প্রাসঙ্গিক। যারা বলতে চান যে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা কবর হয়ে গেছে, নানান তাচ্ছিল্যের সাথে বলেন, তা নয়। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক। ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না, বা কতটুকু দাঁড়াবে, ক্ষমতায় আবার ইহকালও আসতে পারবে কিনা, আছে এসব প্রশ্ন থাকতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। তো আর এই প্রাসঙ্গিকতা বুঝেই শেখ হাসিনা নিশ্চয়ই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আবার তিনি কতজনেই তো কত বক্তব্য দেন, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ওনার বক্তব্যকে এভাবে পিক করেন কেন? জি, এটাও তো একটা প্রশ্ন। আবার তিনি কিছু একটা বলা মাত্রই আমাদের এইদিকে যারা তার বিরোধী আছেন তারা তো চুপও থাকতে পারেন, অগ্রাহ্য করতে পারেন, কিন্তু দেখবেন খেপে গিয়ে অগ্রাহ্য করেন। আবার এক পক্ষ দেখলাম যে গত 2 দিন খুব, অন্তত ফেসবুকে খুব সরব, তাকে আসতে দেয়া যাবে না, এটা ঠেকাতে হবে। এটা আবার নতুন উপাদান, যেখানে স্বয়ং সরকার চায় আনতে, এত খরচপাতি করে। বিচারের বিষয় আছে যেখানে
আইনের বিষয় আছে, এখানে কূটনীতির বিষয় আছে, যেন তেন বিষয় না তো। ওনারা খাগড়াছড়ির থেকে নিয়ে আসা না তো, বা গোপালগঞ্জ থেকে ধরে নিয়ে আসা না। আরেকটা দেশে তিনি আছেন, বিশেষ প্রটোকলে আছেন, কূটনীতির অনেক প্রাসঙ্গিকতা সেখানে। তো যারা আবার বলছেন আসতে দেয়া যাবে না, ঠেকাতে হবে, এটা আবার নতুন উপাদান। কেন আসতে দেয়া হবে না? তিনি আসতে চান, সরকার ধরে আনতে চায়, আইন তার উপস্থিতি কামনা করে। আমাদের আইনের একজন লোক বলেছেন যে ডিসেম্বরে কেন, উনি পারলে এখনই আসেন, ওনাকে খুব দরকার। তো ওনাকে যখন খুব দরকার, উনি নিজে আসতে চান, তো আপনারা আবার বাধা দিচ্ছেন কেন যে সবাই ঐক্যবদ্ধ হও, তিনি যেন আসতে না পারেন? অর্থাৎ বিষয়গুলোর মধ্যে একটা একটা ভজঘট, উদ্ভট কথাবার্তা। তো নিশ্চয়ই হিডেনে কিছু না কিছু আছে, নইলে তাকে এই আগস্টের আগে, এই জুলাই মাসে, এই বৃষ্টি বাদলার দিনেও প্রাসঙ্গিক করা একেবারে যেন তেন। সাকিব ভাই, চলমান ঘটনা যেসব আছে নিশ্চয়ই আপনি চোখ রাখছেন। আপনার কাছে বিষয়টি কি মনে হচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার যে মানে দেশে ফেরার ঘোষণা, তারপরে সরকার প্রতিক্রিয়া, ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো? রাজনৈতিক চাল বলছেন কেউ কেউ। এই শেখ হাসিনার ব্যাপারে একটা কথা আছে। আমরা যখন খুব ছিলাম, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে যে আইসি জীবন তো গেছে, হ্যাঁ, তার আগে তো আইসি জীবন ছিল। আমি বলবো আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহ যে আমাকে আইসি জীবন থেকে বের করে আনছেন। কারণ আইসি জীবন থেকে বের হয়ে আমি অনেক কিছু শিখছি। আমি আইসি জীবনে থাকলে শিখতাম না, খুশি লাইফ ছিল, ভালো ভালো পোস্টিং করতাম, সেটা হয় নাই, উইচ ইজ ফাইন। আমি এখানে যেটা বলতে চাই, যখন শেখ হাসিনা ছিলেন, আমি এখানে একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো মানুষকে পার্সোনালি অ্যাটাক করার পক্ষপাতী নই, হ্যাঁ, আমি কিন্তু এটা করতে চাই না। প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু তার কাজের হয়তো আমি তার সমালোচনা করছি, কিন্তু আমি কোনো মানুষের সমালোচনা করছি না। সেই হিসাবে আমি বলি যে যখন শেখ হাসিনার সময় যখন সংগ্রাম হইতো, বা সংগ্রামের মানে আমরা একটা চেষ্টা করতেছি ইয়ে হচ্ছে, তখন বিএনপির নেতাদের কিন্তু ড্রয়িং রুমের আপনার মাঝে মধ্যে ছবি আসতো, মানে ওনারা ধরেন ড্রয়িং রুমে বসে আছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, তা আমি দেখতাম যে ওনাদের সাধারণত ড্রয়িং রুমগুলো খুবই জমকালো। তখন আমি একটা নতুন আমার মাথায় ঢুকছিল যে জমকালো যে ড্রয়িং রুম যার, তাকে দিয়ে বিপ্লব হবে না, এটা হয় না, এটা বিপ্লব হইতে পারে না। এবং এই জন্য কিন্তু দেখেন হাসিনাকে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সরায় নাই, সরাইছে কিন্তু যেই বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলো কিন্তু আইসি জীবন যাপন করতো না। সুতরাং এখন আমরা আসি যে ওদেরকে যখন সরিয়ে দিল, শেখ হাসিনা চলে গেল, তখন এই বিপ্লব আর সরকারের মধ্যে দূরত্বটা বাড়িয়েছে কে? এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের আর্মি চিফ। আমাদের আর্মি চিফ তখন নাহিদকে বলেছে, নাহিদ যেটা উনি পার্লামেন্টে বলেছেন, যে হয় সাংবিধানিক সরকার নাইলে সামরিক সরকার। উনি বলার কে? তার মানে উনি কি বলতে যাচ্ছেন? তার মানে উনি বলতে যাচ্ছেন বাংলাদেশে কোনোদিন কোনো বিপ্লবী সরকার হবে না। ঠিক আছে, এখন উনারা নাকি এই একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দলের নেতা উনিও এটা নিয়ে কমপ্লেন করেছেন, আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এখন উনি বলছেন, এবং এইটা নিয়ে সামাজিক মাধ্যমে কথা হয়েছে যে এই নির্বাচন ঠিক মতো হয় নাই, এখানে অনেক আপনার ঝামেলা আছে। তাহলে ওই আপনি একটা মানে কারচুপির নির্বাচন করে বা একটা ডিজাইন নির্বাচন করে আপনি কি করলেন, একদল লোককে বসালেন যারা আয়েশি, তাদেরকে বসানোর পরে, এবং এখন আপনি বলতেছেন, আমরা তো তখন এটাও বলছিলাম, আচ্ছা, যে শেখ হাসিনাকে বাংলাদেশে যদি না আনা হয়, তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক কখনো নর্মালাইজ হবে না, যেটা কিন্তু তৌহিদ হোসেন সাহেব প্রথমে বলছিলেন যে এটা হবে না, এটা কোনো প্রবলেমই নেই, হাসিনার থাকার সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা ওনার মিস্টেক ছিল। এখন আসেন যে হাসিনা বাংলাদেশে আসবে, এটা তো আমাদের জন্য খুবই ভালো কথা, আসবেন, উনি বিচারের মুখোমুখি হোক। উনি এখানে আসলে ইট ইজ এ ওপেন অ্যান্ড শাট কেস, ইউ নো ওয়াই? কারণ হচ্ছে যে এখানে আমাদের এখানে আল্লাহ বাঁচাইছে, আমাদের এখানে আব্দুল মামুন সাহেব আছেন, যিনি আইজি ছিলেন, তিনি এখন জেলে বোধহয়, কিন্তু উনি ডাইরেক্টলি নিশ্চয়ই শুনেছেন যে শেখ হাসিনা উনাকে বলেছে যে ওখানে গুলি করতে হবে, এবং উনি যদি একবার বলে থাকেন যে শেখ হাসিনা আমাকে বলেছে ওখানে গুলি করতে হবে, বা ওখানে গুলি করতে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দ্যাট ইজ ইনাফ। হ্যাঁ, প্লিজ একটা মিনিট একটু করি। সেনাপ্রধানের যে বিষয়টা আপনি এনেছেন,
আজকের এই দিনে হয়তো এ নিয়ে আমরা আলোচনা করছি বা আলোচনার কথা ছিল, ওনার প্রসঙ্গ এসে যাচ্ছে, কিন্তু আপনি 5 আগস্টের দিনটির কথা যদি ভাবেন, ওই দিনে আমাদের ভাবনার মধ্যেও ছিল না যে আপাতত ফুল স্টপ না হোক একটা কমা বা সেমিকোলনও কীভাবে পড়তে পারে ওই অবস্থাটার মধ্যে। সেনাপ্রধান যে বিচক্ষণতার প্রমাণটা সেদিন দিয়েছিলেন 5 আগস্টে, সব মহলকে, মাঠের সব মহলকে একসাথে করা, এবং এটা বাংলাদেশের ইতিহাসে বোধহয় রেকর্ড হয়ে থাকবে, এক সময় পাঠ পঠনের বিষয়ও হবে। তিনি কিন্তু প্রথম কথা বলেছিলেন রাজনীতিবিদদের সাথে। এটা কিন্তু এক ঐতিহাসিক বিচক্ষণতা। কাউকে তিনি অগ্রাহ্য করেননি। তিনি শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন। সেই সমান্তরালে আরেকটা বিষয় যেটা ঘটেছে, এখনও মাঝে মধ্যে সমালোচনা হয় অথবা প্রশ্ন উঠানো হয়, কিন্তু ফয়সালা আসে না, যে আওয়ামী লীগের বেশ কতক লোককে আশ্রয় দেয়া, এই জিনিসগুলোকে যদি আপনি একসাথে করে বিশ্লেষণ করেন, ওই সময়ের জন্য এটা ছিল একটা দাওয়াই। এই উত্তপ্ত পরিস্থিতিটাকে একটা জায়গায় আনা, অর্থাৎ পরিস্থিতি সামলানো যেটাকে বলে। সচরাচর আমাদের সেনাপ্রধানদের বিভিন্ন জনের বিভিন্ন রকম ভূমিকা আছে। এক্ষেত্রে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকাটা একদম স্বর্ণাক্ষরে, সে 71 থেকে। পরবর্তীতে আরও বিভিন্ন জনের আছে, 90-তে নুরুদ্দিন খানের আছে, জেনারেল নুরুদ্দিন খানের। এই 2024-এ এসে 5 আগস্টে এই সেনাপ্রধানের যে ভূমিকা, এটাও কিন্তু আমাদের রাজনীতির বিজ্ঞানে বা রাষ্ট্রবিজ্ঞানে খুব সুন্দর করে লেখা থাকবে, অন্তত সেই দিনের ভূমিকাটা। এরপরে যেটা সাকিব আলী ভাই বলেছেন নির্বাচন সহ অন্য বিষয়, সেটা কিন্তু একেবারে ভিন্ন আরেকটা বিষয়। তো ওই রকম জায়গায় সেনাবাহিনী প্রধানকে একদম দোষারোপ করাটা বোধহয় খুব সুন্দর হয় না। আমি অন্তত 5 আগস্টের বিষয়টা, আমি একটু কামাল ভাইয়ের সাথে একটু এটা নিয়ে কথা বলতে চাই। উই হ্যাভ গট দ্য প্ল্যাটফর্ম, সো লেট আস ডু ইট। আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াইছি 3 বছর, সেখানে ব্রিগেডিয়ারদেরকে আমি পড়াইতাম। সুতরাং আমি আর্মি অফিসার 1-2 দেখি নাই, আমি শয়ে আর্মি অফিসার, এবং খালি দেখিই নেই, তাদের সাথে আমি বছর পর বছর কাটিয়েছি, 3 বছর কাটিয়েছি, 1 বছর কোর্স আর 3 বছর পড়ালেখা। আমি প্রথম কথা বলবো যে জেনারেল ওয়াকার যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যে জেনারেল ওয়াকারের আমি নিচ্ছি না, উনি কিভাবে জেনারেল হয়েছেন, উনি কিভাবে চিফ হয়েছেন, আমি সেখানে যাচ্ছি না। সেখানে গেলে বাংলাদেশে আসলে বেস্ট অফিসার্স ডু নট বিকাম চিফস। 1-2টা হয়তো রেয়ার, মানে থাকে, এক্সেপশন আছে, যেমন ইকবাল করিম ভুঁইয়া প্রবাবলি অ্যান এক্সেপশন, বাট সাধারণত বেস্ট অফিসাররা ব্রিগেডিয়ার অবস্থায় পড়ে যায়। মেজর জেনারেল হওয়া মানে হচ্ছে পলিটিসাইজ হইতে হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের নিয়ম। উনি একজন পলিটিসাইজ জেনারেল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, উনি পলিটিসাইজ। উনার পলিটিক্যাল ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া উনি এখানে আসতেন বলে কেউ বলবে বলে আমি মনে করি না। এবার আসেন যে আমি শেখ হাসিনাকে উনি যখন পাঠিয়ে দিলেন, এবং সেই সময় উনি ইন্ডিয়ান আর্মি চিফের সাথে উনি ছিলেন, সরাসরি যোগাযোগে ছিলেন, আমি সেটাকে মেনে নিচ্ছি যে শেখ হাসিনাকে বের করে দেওয়াটা বাংলাদেশের জন্য তখন খুবই দরকার ছিল, এটা আমি মেনে নিচ্ছি। আমি যদি এটা, এবং উনি তখন ভাবছেন উনার প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা, উনার বস, কিন্তু উনি উনার বসকে উনি বাঁচাতে পারবেন না, সেজন্য ওনার বসকে সরানো দরকার, উনি ওনার বসকে সরাই দিলেন। আমি এইটুকু মেনে নিতে পারি, কিন্তু যে মুহূর্তে উনি সরিয়ে দিলেন, আমি যেটা মনে করি যে উনি কিন্তু আওয়ামী লীগের 626 জনকে কাকে কাকে রেখেছেন, যতগুলো ডিজিএফআই ছিল, যতগুলো আর্মি অফিসার ছিল যারা গুম খুনের সাথে ছিল বলে অনেকেই জানে, উনি কিন্তু কাউকেই ধরেন নাই অলমোস্ট, এই খালি এই 2-1 ছাড়া। সুতরাং আর্মির ভিতরে, এবং উনি যেটা করেছেন, উনি কন্টিনিউইটি মেনটেন করতে চেয়েছেন। ওনার কথাটা হচ্ছে কন্টিনিউইটি মেনটেন। কন্টিনিউইটি মেনটেনটার একটা আপনার মূল্য আছে, এটা করতে হয়। কিন্তু বিপ্লবের সময় 2000 ছেলেকে যেই দেশের সরকার মারছে, সেই সরকারের অধীনের যে কয়টা জেনারেল আছে, দে আর অল সাসপেক্ট। তখন কি শেখ হাসিনা কিভাবে প্রমোশন দিত আমরা জানি না, কিভাবে আপনার জেনারেলদেরকে ব্যবহার করতো আমরা জানি না। সুতরাং দে ওয়ার অল সাসপেক্ট, এবং উনি কি করছেন, সব সাসপেক্টকে পালাতে দিচ্ছেন। এখন আমি আপনাকে বলি, এইটার ইতিহাস লেখা হবে। উনি যে রাজনীতিবিদদেরকে নিয়ে সামনে নিয়ে আসছেন, সেই রাজনীতিবিদরা আমাদেরকে কি যেই দেশ দিচ্ছে, জলাবদ্ধতা, 57 বছরের জলাবদ্ধতার দেশ দিছে না? আপনি একটু আগেই তো এই জলাবদ্ধতার করলেন, আবার এখনই আসে বলতেছেন যে না ওই রাজনীতি ভালো, তাহলে জলাবদ্ধতাকে অ্যাকসেপ্ট করে। ভালো মন্দের প্রশ্ন নাই, যে ইনভলভ করা,
একটা সমস্যা সামনে নিয়ে এসে সেটার একটা ফয়সালা রচনা করা। উনি যেটা ওখানে শুধু রাজনীতি না সাকিব আলী ভাই, ওখানে কিন্তু কূটনীতির বিষয়ও ছিল, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। শুধু রাজনীতি না, কূটনীতির এই কাজগুলো তিনি করেছেন শক্ত হাতে। উনি শক্ত হাতে কিছুই করেন নাই। উনি যেটা করছেন সেটা হচ্ছে কি, যেটা শেখ হাসিনার যে সরকারি ব্যবস্থা ছিল, যে অ্যাপারেটাস ছিল, সেই অ্যাপারেটাসকে উনি সেভ করছেন। সেই যে সেভ করছেন তার দাম, তার মূল্য আমাদেরকে আজকেও দিতে হবে, আগামী 3 মাস পরেও দিতে হবে, আগামী 6 মাস পরেও দিতে হবে। যতদিন ধরে শেখ হাসিনার অ্যাপারেটাস এখানে থাকবে ততদিন ধরে বাংলাদেশে, আপনি তো দেখতেছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। এটা ভালো হবে না। এবং আমি চ্যালেঞ্জ দিলাম তো, বাংলাদেশের যে বাস্তবতা, ওখানে আপনি শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, বিএনপি মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, সেটা কখনো হয়নি, হবে। জামায়াত মুক্ত বাংলাদেশ, জামাত মুক্ত তো আশা করেছি আমরা, আমরা তো জামাত মুক্ত বাংলাদেশও আশা করেছি। একটা হচ্ছে যে বলার জন্য বলা, আশা করেন না করেন, আমরা আশা করি না করি, কিন্তু এই জিনিসগুলো আমরা দেখেছি, আমরা কোনো কিছু আশা করি না। কিন্তু ওখানে একটা সংশোধনের প্রশ্ন আছে, উপলব্ধির প্রশ্ন আছে। 24 তো আমাদেরকে সেই উপলব্ধির একটা বার্তা দিয়ে গেছে। আজকে সাকিব আলী ভাই তার মতো করে যে বিশ্লেষণটা করেছেন, একসময় কি আমরা এভাবে বিশ্লেষণ করতে পেরেছি? পারি নাই তো, বা করার দরকারও মনে করিনি। অথবা সাকিব আলী ভাইও আগে করেছেন কিনা এই বিশ্লেষণগুলা, এই ল্যাঙ্গুয়েজে আমি ঠিক জানি না। তো পেরেছি তো, পারছি তো, এটাও তো একটা ভালো দিক। আমি সেটা বলতে চাচ্ছি মূলত। কারণ এই সেনাপ্রধান তো ভিন্ন দেশ থেকে আসেননি, বা নতুন করেও আসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। তিনি যে এই দেশের বাস্তবতাটা উপলব্ধি করে একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে একটা স্মুথ জায়গায় আনতে পেরেছেন, এটা তো আমরা অনেকে আশা করিনি যে পরিস্থিতিটা কোন দিকে যেন যায়। আমি মনে হয় এটা উনি যেটাকে, মোস্তফা কামাল ভাই যেটাকে স্মুথ বলছেন, আমি সেটাকে বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার 2000 বাচ্চার রক্তের উপর দিয়ে গেছে, পা মারিয়ে উঠছে। এবং আজকে আমার মনে হচ্ছে যে, আজকে বলতে আপনার সাথে কথা না, মানে এই দেশের বাস্তবতা দেখে বলছি, এখন পর্যন্ত আমার দেখলে মনে হয় যে কিছুই চেঞ্জ হয়নি। এটা আমার কথা না, এটা দেশের সব মানুষের কথা, যে কিছুই চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। তাহলে 2000 ছেলে কেন প্রাণ দিল? এই 30,000 বা 20,000 বা 5,000 এই যে বাচ্চারা তাদের হাত পা চোখ দিল, এটাতে আমাদের কি পরিবর্তনটা হয়েছে বলেন আপনি? কি পরিবর্তনটা হয়েছে? সুতরাং কোনো পরিবর্তন হয়, এবং এই যে পরিবর্তন হয় নাই, এটার জন্য একটা বড় ভূমিকা। আমি সরি, আমার সাথে জেনারেল ওয়াকারের কোনোদিন দেখাও হয় নাই, কোন পরিচয়ও নাই। উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ, আমি কিন্তু এগেইন, উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ ইন পার্সন, বাট হোয়াট হি ডিড অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি ইমাজিনেটিভ মানুষ, আমি আমি মনে করি উনার কোনো ইমাজিনেশনই নেই, জিরো ইমাজিনেশন। এবং উনি কি করছেন, উনি তখন যেভাবেই হোক ওই অন্তর্বর্তীকালীন সরকারটাকে ইয়ে করছেন, উনি এটাকে আবার আমরা যেই প্রবলেমেটিক ইয়েতে ছিলাম, অবস্থায় ছিলাম, এটা যে প্রবলেমেটিক, এটা ওনার বোঝার ক্ষমতা নেই। উনি কি করছেন, উল্টা করে আমাকে আবার ওই প্রবলেমের মধ্যে ঢুকে দিচ্ছেন। সো দ্যাটস ওয়ার উই আর, আমাদের কিছুই চেঞ্জ হয় নাই, অ্যান্ড ইট উইল নট হ্যাপেন, ইট উইল নট। আপনি দেখেন এটা কিচ্ছু হবে না, একই জিনিস চলতেছে। যাক, আপনি আপনার উপলব্ধি বলেছেন, আমরা আশা করবো যে অবশ্যই কিছু হবে। আবার কিছু হয়েছে বলে একটা নির্বাচন কিন্তু হয়েছে, যেটা আমরা কত নির্বাচন হলো না, এবারে নির্বাচনটার একটা ভিন্ন মাত্রা আছে সাকিব আলী ভাই। আমরা নির্বাচন তো ভুলেই গিয়েছিলাম যে নির্বাচন কাকে বলে, ভোট দেখেছি মাঝে মধ্যে। কামাল ভাই, সাকিব আলী ভাই, আমি একটু আবার অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি একটু সীমান্ত নিয়ে কথা বলতে চাই, গঙ্গার পানি চুক্তি নিয়ে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই একটু। আমরা দেখলাম যে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার সেই একই কথা, অনুপ্রবেশ নিয়ে আবার তিনি কথা বলেছেন, সেটি তিনি বলতেই পারেন। আমি আর একটি বিষয় হলে গঙ্গার পানি চুক্তির বিষয়ে একটি তথ্য উল্লেখ করতে চাই। ভারতের জন্য এই মুহূর্তে অন্যতম বড় এজেন্ডা হলো 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদে 2026 সালেই শেষ হয়ে যাওয়া। ভারতের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন, বিগত 3 দশকের নতুন তথ্য ও নদীর প্রবাহ বিবেচনা করে বাংলাদেশের সাথে দ্রুত এই চুক্তি নবায়নের আলোচনা শুরু করা উচিত। গঙ্গা চুক্তি নিয়ে আরেকটি ভারতের সংসদীয় কমিটি বলছে যে বাংলাদেশ সীমান্তে ড্রোন, মোশন সেন্সর এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো আধুনিক নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চরমপন্থী অনুপ্রবেশ না ঘটে। সাকিব ভাই,
দুটি বিষয়, একটা হচ্ছে গঙ্গার পানির ব্যাপারে তারাই বেশ এখন দেখছি নমনীয় যে আসলে গঙ্গার পানির চুক্তি নতুন করে করা উচিত, এটি সংসদীয় কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন। আরেকটি সংসদীয় কমিটি তারা বলছে যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য যেসব এলিমেন্টসগুলো দরকার সেই জিনিসগুলো বসানোর কথা বলেছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এখানে দেখি যে গঙ্গা পানি চুক্তির ব্যাপারে ইন্ডিয়ান একটা পজিশন আমি যেটা পাই সেটা হচ্ছে ওনাদের এক্স অ্যাম্বাসেডাররা, যা ফরমার অ্যাম্বাসেডার ছিলেন টু বাংলাদেশ, হাই কমিশনার, তারাও যেটা বলতেছেন একজন দুজনের মুখে আমি শুনেছি পাবলিকলি, যে যদি চীনকে যদি তিস্তা ব্যারাজের দিয়ে দেওয়া হয়, আপনার তিস্তার কাজটা দিয়ে দেওয়া হয়, তাহলে তারা আমাদের সাথে গঙ্গা পানি চুক্তি করবে না। মানে তাদের টিট ফর ট্যাট আছে তো, মানে তারা কি করবে, তাদের পদক্ষেপ হচ্ছে তারা গঙ্গা পানি চুক্তি করবে না। সুতরাং গঙ্গা পানি চুক্তি যখন, তাহলে আমি এটাকে যদি একটু ঘুরাই, তাহলে গঙ্গা পানি চুক্তির কথা যখন শশী থারুর বলছেন, তখন হয়তো বা এটার মিনিংটা হচ্ছে যে তোমরা চীনের সাথে এটা সাইন করো না, তাহলে গঙ্গার পানি চুক্তি হয়ে যাবে। সো এটা বাংলাদেশ সরকার দেখবে। আমার মনে হয় যে ভারতের সাথে আমাদের যে মানে 57 বছরের যে সম্পর্ক, আমি তো মনে করি এই সম্পর্ককে আমার মানে আমাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। আমি এই যে ছোট ছোট টুকরো করে দেখতে পারবো না, আমাকে পুরো জিনিসটা বুঝতে হবে, পুরো প্রবাহটা বুঝতে হবে। যদি প্রবাহটা আমি বুঝি তাহলে আমাকে একটা জিনিস বলতেই হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কখনো 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 করেছে। সুতরাং এটা যাতে না করা যায় সেই জন্য আমাদের একটা ওপেন ডিসকাশন থাকা উচিত। আমি তো ভারতের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট বাড়ানোর পক্ষে, আমি আরও কথা বলার পক্ষে, আমি ফ্র্যাঙ্ক কথা বলার পক্ষে, একেবারে ফ্র্যাঙ্কলি কথা বলা। আমরা কথা বলি না, আমরা একজন আরেকজনের থেকে মানে আমি বললে কি মনে করবে, এটা আমাদের হওয়া উচিত না। স্বার্থ আছে তো, আমাদের স্বার্থ আছে, এবং আমাদের এই স্বার্থকে খুব আন্তরিকতার সাথে, সততার সাথে আমাদের বলা উচিত যে না, আমরা তো এই পানি পাই নাই, এবং আমাদের এই পানিগুলো যখন তোমরা ডাইভার্ট করে নিয়ে যাচ্ছ আমাদের কষ্ট, পরিষ্কার করে বলা উচিত, এবং এটা পরিষ্কার করে বলা উচিত। এবং যেমন ধরেন এখন ইউরোপে তারা সমস্ত বাঁধ বেড়া যেগুলো উঠিয়ে ফেলছে নদী থেকে, কারণ আপনি জানেন যে নদীতে এইগুলো দেওয়া মানেই নদীটা মরে যায়, নদীটাকে জীবন্ত করা দরকার। এগুলো কিন্তু আমাদের জীবন্ত হওয়ার কথা ছিল, এটা আস্তে আস্তে মরে যাচ্ছে। সো আমি এই গঙ্গা পানি চুক্তির ব্যাপারে বলবো যে বাংলাদেশের এই ব্যাপারেও একটা কূটনীতি করা দরকার, এবং এটা আন্তর্জাতিক লেভেলে যদি নিতে হবে। আমার কথা হচ্ছে যে এটার একটা সমাধান আমাদের দরকার, এবং এর সাথে যদি চীনও যদি আপনার ঢোকানো যায়, বা চীন যদি ঢুকে যায়, আমার মনে আছে যে আমি 2013 সালে গেছিলাম 3 দেশের একটি যৌথ, হ্যাঁ আমি সেটাই বলছি, কারণ আমি গেছি আপনার কলকাতায় এনডিসির টিমের সাথে আর কি। তো ওখানে একজন ফুল কর্নেল বাঙালি ভদ্রলোক, কিন্তু ইংরেজিতে কথা বলছিলাম আমরা। তো সে আমাকে বলছে যে দেখো ব্রহ্মপুত্রের ওখানে চীন তো বাদ দিয়ে দিচ্ছে, আমাদের তো একটা কিছু করতে হবে তোমার আর আমার। তা আমি তো, আপনি জানেন আমি একটু ঠোঁট কাটা টাইপ, তা আমি সাথে সাথে বললাম যে এতদিন তো তোমরা আমার সাথে করেছো, এখন আমি একটু দেখি না, তোমরা করো না, একটু দেখি, আমি একটু ওয়েট করি, তোমরা একটু কষ্ট করো, তারপরে আমরা একসাথে হওয়া যাবে। সো এখন হচ্ছে কি সেই অবস্থা চলে আসছে। সো আমি মনে করি আমাদের একটা ট্রাইলাটারাল হইতে পারে, হ্যাঁ, এটা হওয়া উচিত, যেটা দেখবেন যে ইন্ডিয়া কোনো মতেই হইতে দিবে না, কারণ ইন্ডিয়া সবসময় বাইল্যাটারাল চেষ্টা করে যাতে হয়। আর আপনি কি ফাইনালি বললেন সীমান্ত এলাকা, তারা বলছে যে আমাদেরও তো নিশ্চয়ই এই জিনিসগুলো আমাদেরও করা উচিত। আপনি উনাদের অনুপ্রবেশকারীদের জন্য উনারা আপনার কি করবে, এই যে ড্রোন এন্ড অল দিস করছে, আর আমাদের এখানে যে ইয়াবা ঢুকে আর ফেন্সিডিল ঢুকে, এটার জন্য আমরা কিছু করি না। তা আমাদেরও তো একটা সীমান্ত প্রোটেকশন সিস্টেম থাকা উচিত। অবশ্যই। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।